13 দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব, প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন চলবে 30 এপ্রিল পর্যন্ত। দেশজুড়ে জ্বালানি তীব্র সংকট। সরকারের লাগাতার ঘোষণার পরও কাটছে না আতঙ্ক। পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। জ্বালানি মজুত ও চোরাচালান রোধে চিরুনি অভিযান পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর। দায়িত্ব গ্রহণের পর প্রথম দলীয় কার্যালয়ে তারেক রহমান। এবং ইরানে যুদ্ধ দীর্ঘ করার পরিকল্পনা নেই জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলমান সামরিক অভিযান শীঘ্রই শেষের ইঙ্গিত। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। টানা 13 দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আজ বিকেল 3টায় আবারও বসছে। 12 মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত 15 মার্চ মুলতবি করা হয়। সংসদ অধিবেশনে কক্ষে ওই বৈঠকের সভাপতিত্ব করবেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এদিন মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা হবে। 30 এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে তেল সরবরাহের সমস্যা দেখা দিয়েছে দেশ জুড়ে। জ্বালানি তেলের তীব্র সংকটে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। এতে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। সিরাজগঞ্জে তেল সংকটের জেরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। এতে মোটরসাইকেল, বাস ও ট্রাক চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকদের অভিযোগ, সরকার পর্যাপ্ত তেল সরবরাহের কথা বললেও পাম্পে তা পাওয়া যাচ্ছে না। পাম্প দেখলাম, কোনো পাম্পে তেল দেয় না, সবগুলো বন্ধ। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে থাকি, তারপরে বলে তেল নাই। আমরা খালি গাড়ি নিয়ে চলে যাই। 3 দিন হলো আমরা তেল পাচ্ছি না, আমরা ব্যবসা করতে পারছি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা পাম্পে গেলে তেল পাই না, অথচ খোলা বাজারে অ্যাভেলেবল তেল পাওয়া যায় 200 টাকা থেকে 250 টাকা লিটারে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 285টি পেট্রোল পাম্পে 23,72,000 লিটার জ্বালানি সরবরাহ করা হয়। এতে সরবরাহকৃত জ্বালানি চাহিদার তুলনায় খুবই কম বলে ক্ষোভ প্রকাশ করেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এদিকে খুলনার পাম্পগুলোতেও একই চিত্র। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন ও মোটরসাইকেল আরোহীরা। পিরোজপুরের ফিলিং স্টেশনগুলোতেও উপচে পড়া ভিড়। সকাল থেকে জেলার 2টি ফিলিং স্টেশনের একটি বন্ধ থাকলেও অন্যটিতে প্রতিটি মোটরসাইকেলে 200 টাকার বেশি দেওয়া হচ্ছে না তেল। এছাড়াও ফিলিং স্টেশনে অকটেন না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যানবাহন চালক। তবে অভিযোগ উঠেছে, পাম্পে তেল না থাকলেও স্থানীয় বাজারগুলোতে বোতলে করে চড়া দামে বিক্রি হচ্ছে জ্বালানি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। সরকার বলে তেল আছে, মন্ত্রীরা বলে তেল আছে, সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। তেলের পরিমাণটা যদি বৃদ্ধি করে, এই জন্য এটা করলে আমাদের সুবিধা হবে। এদিকে ফিলিং স্টেশনগুলোতে চাপ কমাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। লাইসেন্সবিহীন কোনো ধরনের যানবাহন আসলে চলা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই সেই সকল যানবাহনগুলোতে কখনো এই আমরা পেট্রোল পাম্পগুলোতে আমাদের নির্দেশনা রয়েছে, তাদেরকে আমরা তেল সরবরাহ করব না। ফিলিং স্টেশনগুলোতে তেলের কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারি এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমরা ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে রুবায়েত বাপ্পি। রুবায়েত বাপ্পি, ময়মনসিংহের তেল পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তেল সংকট, সেই তেল সংকটের প্রভাব কিন্তু ময়মনসিংহ রয়েছে। তো আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছিলাম যে যারা তেলের উপর নির্ভরশীল যানবাহন পরিচালনা করেন এবং মোটর বাইক চালান, তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন।
তবে আমরা এও দেখেছি যে বেশ কিছু পাম্প কিন্তু তেল সরবরাহ করেছে, তবে বেশিরভাগ পাম্প কিন্তু ময়মনসিংহে বন্ধ রয়েছে। তা আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এই ময়মনসিংহ জেলায় প্রায় অর্ধশতাধিক পাম্প রয়েছে, এর মধ্যে কিন্তু গুটি কয়েক পাম্প কিন্তু তারা তেল সরবরাহ করছে, তবে তারা নির্ধারিত সময় এর মধ্যেই কিন্তু তারা তেল সরবরাহ করছে এবং কিছু কিছু পাম্পের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই অতিরিক্ত তেল মজুদের অভিযোগ উঠেছে। যেমন গতকালকে কিন্তু ময়মনসিংহের ফুলপুরের ইউনু সাহেব তিনি কিন্তু একটি অভিযান পরিচালনা করেছে, একটি পাম্প থেকে প্রায় 24,000 লিটার তেল জব্দ করেছেন এবং যার মধ্যে কিন্তু 4,500 লিটার ছিল পেট্রোল এবং 19,500 লিটার ছিল অকটেন। তবে সকল কিছুর পরেও কিছু কিছু পাম্প যারা তেল সরবরাহ করছে, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঢাকা বাইপাস মহাসড়কের পাশে যে পেট্রোল পাম্প সদাকর পেট্রোল পাম্প, সেই সদাকর পেট্রোল পাম্প কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে তেল নেওয়ার জন্য বাইকাররা এবং গাড়ির ড্রাইভাররা তারা উপস্থিত হয়েছিলেন। তবে সকাল 8:30 থেকে এই পেট্রোল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে চাওয়া বা পাওয়ার অভিযোগের ভিত্তিতেই কিন্তু ময়মনসিংহের এই জ্বালানি তেলের সংকট চলছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জ্বালানি তেল নিয়ে সর্বশেষ। ধন্যবাদ বাপি আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি বাগেরহাটে অমিতের কাছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। অমিত, বাগেরহাটের তেল পাম্পগুলোর চিত্র বর্তমানে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বাগেরহাটের যে তেল পাম্প গুলো রয়েছে সেই তেল পাম্প গুলোতে কিন্তু দীর্ঘ লাইন, যেখানে যারা তেল নিতে আসছেন তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। বাগেরহাটের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পেই একই ধরনের চিত্র এবং সব সময় কিন্তু তেল দেওয়া হচ্ছে না, একটি নির্দিষ্ট সময় ধরে যখন পাম্পের তেল আসছে সেই সময়টাতে কিন্তু অনেক ভিড় বাড়ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আমি একটি পেট্রোল পাম্পে রয়েছি বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কে এবং এই পেট্রোল পাম্পে কিন্তু দীর্ঘ লাইন, সেখানে কিন্তু যারা তেলের জন্য অপেক্ষা করছিলেন তারা এসেছেন। এখনো পর্যন্ত তেল কিন্তু যে ডিপো থেকে এখানে পৌঁছায়নি, যার কারণের জন্য কিন্তু অনেক গাড়ি ঘোড়ার ভিড়। তবে একটি বিষয় যদি বলতে হয়, সেখানে কিন্তু যে ডিজেল রয়েছে, ডিজেলের সংকট নেই। তারপরও কিন্তু যে পেট্রোল পাম্পের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ডিজেলেরও চাহিদার তুলনায় তারা কিন্তু কম পাচ্ছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে পেট্রোল পাম্পের ম্যানেজার রয়েছেন, আমি একটু কথা বলবো। আপনারা এখানে যে তেল পাচ্ছেন, তেলটা কেমন পাচ্ছেন? আপনারা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন? ডিজেল অকটেন পেট্রোল আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না, ক্রেতার যে চাহিদা সে অনুযায়ী আমরা পাচ্ছি না। যতটুকু পাচ্ছি আমরা ততটুকু সম্পূর্ণই আমরা বিক্রি করে দিচ্ছি, আমাদের কোনো স্টকে তেল থাকতেছে না। প্রত্যেক গাড়িতে কেমন তেল দিচ্ছে? প্রত্যেক গাড়িতে এখন অকটেন পেট্রোল দেওয়া হচ্ছে আপনার 1,000 বা কোনোদিন 2,000 দিচ্ছে কোনোদিন, সেই অনুযায়ী আমরা সবাইকে জানে তেল পাই, সে অনুযায়ী আমরা আরো 500, 300 এইভাবে আর তেল সরবরাহ করা হচ্ছে। আচ্ছা, আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে কিন্তু অনেকে এসেছেন তেল নিতে, আপনারা কি পাচ্ছেন চাহিদা? আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না এবং ভোগান্তিতে আছি। গত 3 দিন এসে ফিরে গেছি এই পাম্প থেকে, আজকেও সকালবেলা এসে এই লাইনে আছি এবং এই কালকে এসে অন্য পাম্পেও গেছি, 200 টাকার তেল পাইছি, তাতে আসতে যাইতে আমাদের সে তেলও শেষ হয়ে যায়। মুক্তি, যেমনটা বলছিলাম, এখানে কিন্তু চাহিদার তুলনায় যেসব গাড়ি রয়েছে মোটরসাইকেল, সেসব কিছুতে কিন্তু পেট্রোল এবং অকটেন সেখানে কিন্তু চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না এবং সব সময় কিন্তু আসলে তেল পাওয়া যাচ্ছে না। এতে কিন্তু তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি জেলার অন্যান্য যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সকল পেট্রোল পাম্পেই কিন্তু একই চিত্র। মুক্তি, ধন্যবাদ অমিত আপনাকে। সরকারের লাগাতার ঘোষণার পরও তেল সংকটের আতঙ্ক যেন কাটছেই না। কি দিন কি রাত, 24 ঘন্টায় গাড়ির দীর্ঘ সারি, তাই তেল নিয়ে সীমাহীন ভোগান্তিতে মানুষ। বিপাকে পড়েছে গণপরিবহন সংশ্লিষ্টরাও। তবে এই সংকট দীর্ঘ হলে থমকে যাওয়ার শঙ্কাও করছেন তারা। আর সংকটের আতঙ্ক দীর্ঘমেয়াদী হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। বিস্তারিত বিজন কুমারের বিশেষ প্রতিবেদনে।
এক মাস ধরেই দেশের ফিলিং স্টেশনের খুব চেনা দৃশ্য এটি। এমন দৃশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল। যেখানে তেল আছে সেখানে দীর্ঘ সারি তো আছেই, পাশাপাশি তেল না থাকলেও পাম্প থেকে সরছেন না অনেকেই। তেলের গাড়ি আসার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়ছেন চালকরা। এতে দীর্ঘ সারির মতোই বাড়ছে ভোগান্তি আর আতঙ্ক। আমি শিকদারে গেলাম, পাইলাম না। এখানে আসছে, এখানে অনেক লম্বা সিরিয়াল, এখানেও তেল পাবো কিনা জানি না। আমি অলরেডি 3টাতে নক করে তারপর এটাতে আসলাম, এটা তো পেলাম না। অলমোস্ট 2 ঘন্টার মতো এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন আমরা পর্যাপ্ত তেল পাবো কিনা সন্দেহ আছে। তেলের সংকট না থাকলেও এক ধরনের অনিশ্চয়তার আতঙ্ক ক্রমেই জেঁকে বসেছে। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারাই সৃষ্টি করছেন কৃত্রিম সংকট। যারা তেলের পাম্প ব্যবসা করে তাদের মাধ্যমে আমার যেটা মনে হয় যে এরা সমস্যা করতেছে। এখানে সিন্ডিকেটই আসলে কাজ করছে, সরকারের দোষ দেওয়া ঠিক হচ্ছে না। তবে ব্যবসায়ীদের পাল্টা অভিযোগ ক্রেতাদের নিয়ে। বারবার তেল নিয়ে তা মজুত করে রাখাই তেলের বাজারে এমন প্রভাব বলেও দাবি তাদের। একজন প্রাইভেট কারের ড্রাইভার উনি আমাদের এখান থেকে তেল নিছে সকালে, এবং 1 ঘন্টা পরে উনি আবার সিরিয়ালে আসছে তেল নেওয়ার জন্য, এবং মোটরসাইকেলও ঠিক সেম কাজটা করতেছে। রাইড শেয়ারিং এ জড়িতরা সংকটে তো ভুগছেন, এখন গণপরিবহন সংশ্লিষ্টরাও আতঙ্কিত। আগে 5টি পরিচালনা করলেও এখন তা ঠেকেছে 2টি ট্রিপে। আগে তেল ফুল নিছি টাঙ্কি, এখন তেল পাচ্ছি না। 20টা 25টা অনেক সমস্যা। তেল তো আপনার দেয় না, কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না। আগে আপনার 5 টিপ, এটা এখন হয় 3 টিপ 2 টিপ। এই সমস্যা দীর্ঘমেয়াদী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন এই পরিবহন বিশেষজ্ঞ। জ্বালানি বা তেল এটা হচ্ছে এনার্জি হাব, সবকিছু কিন্তু স্থবির হয়ে যাবে, অচলতায়ন হয়ে যাবে। এখন তেল যদি তারা না পায়, তাদের চাকা যদি না ঘুরে, জীবিকা যদি না আসে, তখন দেখা যাবে সামাজিক অস্থিরতা কিন্তু শুরু হবে। এটা একটা ভয়ানক সংকট। সংকট মোকাবেলায় প্রযুক্তির সমন্বয়ে ফুয়েল কার্ড চালুর পরামর্শও দেন তিনি। আমি যেটা মনে করি আসলে সরকারের উচিত এখন ফুয়েল কার্ড দেওয়া। সেই ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। আপনি কখন তেল নিচ্ছেন, কোন পাম্প থেকে নিলেন, কত লিটার নিলেন, এটা নির্ধারিত থাকবে এবং সেইভাবে তেল দেওয়া হবে। তবে মজুদ ঠেকাতে ট্যাগ অফিসার নিয়োগ ও বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন অধ্যাপক হাদিউজ্জামান। স্টোরেজ যারা করেছে তাদের আসলে শাস্তির আওতায় আনতে হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানী মিরপুর 1 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, ঢাকা পেট্রোল পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, আমি এই মুহূর্তে কিন্তু মিরপুর 1 নম্বরের স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেড যে সার্ভিস স্টেশন আছে সেখানে কিন্তু আমি আছি। এখানে যে বিষয়টি হচ্ছে আমি আপনাকে একটু দেখাতে চাই। এখানে কিন্তু তাদের গতকালকে থেকে যাওয়া যে সামান্য যে অকটেন রয়েছে সেই অকটেনই কিন্তু তারা এখানে আপাতত দিচ্ছেন। আজকে কিন্তু তাদের যে ডিপোতে করে যে অকটেন আনার কথা সেটি কিন্তু এখনও পর্যন্ত তারা আনতে পারেনি। তবে যেটি জানিয়েছেন যে আজকে 12টার মধ্যে তারা পাবেন। তবে সেটা যে চাহিদা অনুযায়ী হবে কিনা তারা সেটা নিশ্চিতভাবে বলতে পারেনি, যেহেতু ব্যাপক চাহিদা রয়েছে। আমি একটু চেষ্টা করব একজনের সাথে কথা বলার, যিনি এখানকার দায়িত্বরত রয়েছেন। যদি একটু আমাদের বলবেন যে এখন আপাতত আপনাদের ঠিক কতটুকু অকটেন দেওয়া হচ্ছে, একটু যদি আপনি একটু বলবেন আমাকে। জি, আমাদের শেষ করে ফেলছি, ডেলিভারি দিয়ে পেট্রোল আছে। এখন পেট্রোল যে মানে আজকেও ডিপুতে আসার আগ পর্যন্ত কতটুকু চলে জানি না, এটা ডেলিভারির উপরে নির্ভর করছে। আমরা যতক্ষণ আছে ততক্ষণই আমরা। আপনারা কি চাহিদা অনুযায়ী ঠিকমতো পাচ্ছেন? আমরা চাহিদা অনুসারে পাচ্ছি। আমরা আগে যা পাইতাম, প্রথমত পাইতাম 4 বাজারে 1, এরপরে এখন হাফের চেয়ে কম পাচ্ছি। যে মুক্তি যেমনটা শুনছিলেন যে এখানে তারা চাহিদা অনুযায়ী কিন্তু সেভাবে, যেমনটা শুনছিলেন যে এখানে তারা চাহিদা অনুযায়ী কিন্তু সেভাবে কিন্তু দিতে পারছেন না, এবং যতটুকু পারছেন তারা দিচ্ছেন। আর এখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি, আপাতত মোটরসাইকেলের লাইন দেখছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই লাইন কিন্তু আরও বাড়বে, এবং এখানে কিন্তু তারাও কিন্তু চাহিদা মেটাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো রাজধানীর মিরপুর 1 নম্বরের স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেড সার্ভিস স্টেশন থেকে এই ছিল আপাতত আমার কাছে জ্বালানি তেল নিয়ে বলার মতো তথ্য। মুক্তি, ধন্যবাদ মুদাসসির আপনাকে।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। শনিবার বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। বলেন, যারা জ্বালানি তেল মজুত করছে তাদের বিরুদ্ধে অভিযান হবে। তেল সরবরাহে কোনো সংকট নেই উল্লেখ করে চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সেই প্রত্যাশা পূরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। তার আগমন ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। মানুষ অনেক প্রত্যাশী দলের দিকে তাকিয়েছে। কাজে এখানে যে সকল নেতা কর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতা কর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধের দীর্ঘ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শীঘ্রই শেষ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন ডানপন্থী পডকাস্টার বেন জনসনের সঙ্গে আলাপকালে ভ্যান্স জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা সীমিত ও সাময়িক। যুক্তরাষ্ট্র দ্রুত তাদের লক্ষ্য পূরণ করে সেনা প্রত্যাহার করবে বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে খুবই স্পষ্ট করে বলেছেন, আমরা 1 বছর বা 2 বছর পরেও ইরানে থাকতে আগ্রহী নই। তিনি আরও যোগ করেন, আমরা খুব শীঘ্রই ইরান থেকে বেরিয়ে আসব, জ্বালানির দাম আবারও কমে আসবে। দীর্ঘদিনের স্থবিরতার পর চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজার। ছুটি শেষ হলেও এখনো ভিড় কমছে না পর্যটন নগরীতে। এবার হোটেল মোটেল সবগুলোই ছিল কানায় কানায় পূর্ণ। পর্যটন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী 21 থেকে 27 মাস পর্যন্ত এক সপ্তাহে 6 লাখের বেশি পর্যটক ভ্রমণ করছেন কক্সবাজারে। এতে এই খাতে প্রায় 600 কোটি টাকার বাণিজ্য হয়েছে, যা নতুন করে আশার সঞ্চয় করেছে সংশ্লিষ্টদের মধ্যে। দর্শক, এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমানুল হক বাবুল। বাবুল, ঈদের ছুটিতে পর্যটন নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। নেই ঈদের আমেজ, নেই সাপ্তাহিক ছুটি, তবু বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত এই পালিয়ারে এবং সাগরের তরঙ্গে পর্যটকেরা একটু স্নান করার জন্য, গোসল করার জন্য তারা যেন মাতোয়ারা হয়ে যায়। আমি যদি একটু দেখাতে চাই, আমার ঠিক পশ্চিম পাশে সাগরের এই নীল তরঙ্গে বিভিন্ন বয়সের পর্যটক গোসল করছে, তাদের আনন্দ সময়টুকু পার করছে। আবার অনেকে টায়ার আছে, পিচ বাইক আছে, ঘোড়া আছে, কিটকট আছে, বিভিন্ন ইভেন্টে তারা আনন্দ উল্লাস প্রকাশ করছে। তবে একটা কথা না বললে নয়, যে ঋতুগুলো আছে প্রতিটি ঋতুতে আগে পর্যটক না থাকলেও কিন্তু এখন লোভনীয় হয়ে উঠেছে কক্সবাজারের এই পর্যটন স্পট গুলি। আমি অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্ট ছাড়াও কক্সবাজারের যে পর্যটন স্পট গুলো আছে এখনো পর্যটককে ভরপুর রয়েছে বলে আমাকে জানিয়েছেন। তবে আরেকটু জানাতে চাই যে কক্সবাজারে গত ঈদে এবং সাপ্তাহিক ছুটিতে প্রায় 600 কোটি টাকার মতো অর্জন করেছে ব্যবসায়ীরা এবং এক হাতে যারা। আর অন্যদিকে কক্সবাজার যে হোটেল মোটেল গুলি রয়েছে
পর্যটকেরা অভিযোগ করেছে যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এই নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে জানিয়েছেন তারা অতি শীঘ্রই এই হোটেলের বিষয়ে তারা মনিটরিং করবে। বিশেষ করে সচেতন মহল জানিয়েছেন যারা কক্সবাজারে ভ্রমণে এসেছেন তারা যাতে সুস্থ সুন্দরভাবে নিজ এলাকায় যেতে পারে এমনটাই প্রত্যাশা করেছে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ এই পরিস্থিতি। মুক্তি। ধন্যবাদ বাবুল আপনাকে। কিশোরগঞ্জের হাওরে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে ধাপে ধাপে কিশোরগঞ্জের হাওরে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওরে শিলাবৃষ্টি হয়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছে কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন ৩,৮৬৪ হেক্টর জমি শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। কিশোরগঞ্জের হাওরে, মিঠাইমইন, ইটনা, অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওরে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠাইমইন উপজেলার ঢাকি ও কেওড়াজোর ইউনিয়নে। বড়কান্দা হাওরে ব্যাপক শিলাবৃষ্টিতে ফসল হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য কৃষক। অনেকে ঋণ করে জমি চাষাবাদ করেছেন। এমন শিলাবৃষ্টি আর কখনো দেখেননি হাওরবাসী। সব আমার শেষ করে কোনো নাই, আমি কি আমাদের এই যে হাওরটা এক মুঠ ধান যে বাড়ি নিব এমন কোনো আশা আমরা করলে কোনো কাজ হবে না। আপনারা নিজের চোখে দেখতেছেন ভাই। এরকম পরিস্থিতির মধ্যে এবার তো আর আমরা এই জমি কাটতেই পারবো না। 10-12 আনেই নাই, 6 আনা মনে টিকবো। যে জমি জমার ক্ষতি হয়েছে, শিলাবৃষ্টি হয়ে নষ্ট হয়েছে, তখন এটা এরকমই ফেরা থাকবো। এটা আর বাড়িতে নেওয়ার মতো কোনো কায়দা নেই। ৩,৮৬৪ হেক্টর জমি শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এই তালিকা যথার্থ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান এই কর্মকর্তা। শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ জমি আক্রান্ত হয়েছে তার একটা প্রতিবেদন আমরা ইতিমধ্যে রেডি করেছি। মিঠামইন এবং ইটনাতে তুলনামূলকভাবে একটু বেশি আক্রান্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছি। প্রাথমিকভাবে শুধু আক্রান্ত এলাকা হলো ৩,৮৬৪ হেক্টর। শিলাবৃষ্টিতে এমন ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে না বলে জানিয়েছেন কৃষকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীতে প্রতি বছর বর্ষা মৌসুমে মশার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পায় উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ মশক নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়েছে। সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, ঢাকায় 536টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ঢাকা জুড়ে চলবে মশক নিধন কার্যক্রম। এই উদ্যোগে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। লিবিয়া থেকে রাবার বোটে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিনস উপকূলে 21 বাংলাদেশি সহ 26 জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার ও পানির অভাবের মৃত্যু হয়েছে আর অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর। গ্রিক কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের অদূরে ইউরোপত্রে শহর থেকে 53 নটিক্যাল মাইল দক্ষিণ ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে এক নারী ও এক শিশু সহ মোট 26 জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়াদের মধ্যে 21 জন বাংলাদেশি, 4 জন সুদানি ও 1 জন চাঁদের নাগরিক। এর মধ্যে 2 জনকে ক্রেট দ্বীপের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, নিহতদের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় 1 মাস পূর্ণ হলো। এ যুদ্ধ কেবল ইরানেই সীমাবদ্ধ থাকেনি, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক এলাকা। ঘরবাড়ি হারিয়ে পথে বসেছে হাজারো পরিবার। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। চলমান সংঘর্ষে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, আলী লারিজানি সহ অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তা গেল 1 মাসের যুদ্ধে নিহত হয়েছেন। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় $20 মিলিয়ন এবং ইসরায়েলের ক্ষতি প্রায় $15 বিলিয়ন। অবকাঠামো, সামরিক যন্ত্রপাতি ও অর্থনীতিতে প্রভাবের কারণে এর পরিমাণ দ্রুত বাড়ছে।
এ যুদ্ধে ইরানের ৬,০০০ সৈন্য নিহত হয়েছে, যুক্তরাষ্ট্রের ১৫ এবং ইসরায়েলের ৪ জন সৈন্য মারা গেছে। গেল এক মাসে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান এবং ইরাকে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি, তেল ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এছাড়া সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং অস্ত্রাগারেও আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা সীমিত করার চেষ্টা করছে তেহরান। ইরানকে সামরিক প্রশিক্ষণ, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং কূটনৈতিক সহায়তা দিচ্ছে রাশিয়া। দেশটির অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা তথ্য ইরানের সামগ্রিক কার্যক্রমকে গতিশীল করছে। এছাড়া ইরানের পক্ষে ইসরায়েলে বিভিন্ন সময় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী। লেবাননে বিভিন্ন সময় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও ইতালি যুক্তরাষ্ট্রকে সামরিক সরঞ্জাম, বেসামরিক ও মানবিক সহায়তা এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে জটিলতা বাড়ছে। বিশ্বব্যাপী তেলের বাজার, অর্থনীতি ও নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব ফেলছে। গেল এক মাসে মিশর, ওমান ও পাকিস্তান একাধিকবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মধ্যস্থতার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো সুফল মেলেনি। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ও বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনিয়া। বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে বেশ অস্বস্তি অনুভব করলেও প্রথমার্ধের শেষে তাকে আর মাঠে নামাননি কোচ কার্লো আনচেলতি। তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে বলে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা। ক্লাব সূত্রে জানা গেছে পুরোপুরি সুস্থ হতে তার প্রায় ৫ সপ্তাহ সময় লাগতে পারে। তবে আগামী ১০ মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলে ফিরতে পারেন রাফিনিয়া। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে ঋণ খেলাপি ছিলেন, এখন সংসদে। ১ মাস ধরে চলা যুদ্ধ আরও বিস্তৃত হলো। দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এমপিদের ক্ষোভ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে মজুতদারিতে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বন্ধ হচ্ছে না। জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখলে আমি কার্যালয়ে আসব না, প্রধানমন্ত্রী। জ্বালানি তেল মজুত রোধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর। সমকাল শিরোনাম করেছে জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত। 10 জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে 2 জেনারেলের মুখে অজানা কাহিনী। আশা জাগানিয়া সূচনার সামনের পথ অনিশ্চয়তার। নয়াপল্টনের দলীয় অফিসে তারেক রহমান। যুগান্তর শিরোনাম করেছে গোয়ালঘর, দোকান, ধানের গুদামে মজুদ, সব যেন তেলের ডিপো। জ্বালানি সংকট জাতীয় সমস্যায় রূপ নিচ্ছে। বিএনপির সংসদীয় দলের বৈঠক, একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রীর জবাবদিহির মুখে। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে বাংলাদেশ built $68 billion in 10 years due to misvoicing. Fuel headers face mobile court hit. Gov moves to digital fuel sales. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনের সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 13 দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব, প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন চলবে 30 এপ্রিল পর্যন্ত। দেশজুড়ে জ্বালানি তীব্র সংকট, সরকারের লাগাতার ঘোষণার পরও কাটছে না আতঙ্ক। পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। জ্বালানি মজুত ও চোরাচালান রোধে চিরুনি অভিযান পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর। দায়িত্ব গ্রহণের পর প্রথম দলীয় কার্যালয়ে তারেক রহমান। এবং ইরানে যুদ্ধ দীর্ঘ করার পরিকল্পনা নেই, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
জেডি ভ্যান, চলমান সামরিক অভিযান শীঘ্রই শেষের ইঙ্গিত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।